বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা চ্যানেল আই দেখছেন, আপনাদেরকে চ্যানেল আই এবং ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ এর পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই এই অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম বাংলাদেশের যতগুলো এনজিও এমএফআই আছে এগুলোর একটা প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মটি মূলত এদের বিভিন্ন যে জনবল আছে এদের দক্ষতা উন্নয়ন, লবিং এবং অ্যাডভোকেসি, একই সাথে এদের বিভিন্ন ধরনের যে ট্রেনিংয়ের সাথে তাদের কিভাবে তারা অর্থ বিভিন্ন সোর্স থেকে পেতে পারে, এইসব বিষয়ের পরেও আমরা যে একটা বড় কাজ করে থাকি, এদের তথ্য সংগ্রহ করে আমরা বিভিন্ন সোর্সে আমরা এগুলো যেমন পেয়ে থাকি, আবার বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা এগুলো দিয়ে থাকি, এবং এই তথ্যগুলোর মাধ্যমে আসলে আমাদের গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। সিডিএফের এই 35তম অনুষ্ঠানটির পরিচালনা করছি। আমার ডান পাশে আছেন পারভিন আপা, তিনি মাইডাসের চেয়ারম্যান এবং একই সাথে বেশ কয়েকটা প্রতিষ্ঠানের সাথে অ্যাডভাইজারি ভূমিকা পালন করছেন। তিনি ছিলেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক, পরবর্তীতে আবার তিনি পরিচালনা বোর্ডে ছিলেন। তিনি সম্প্রতি সাফার যে উইমেন লিডারশিপে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় তিনি এটা পেয়েছেন, এবং এর আগেও তিনি শ্রীলঙ্কাতে টপ 50-র একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। নারী আফসিদের মধ্যে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। এই পরিবারটি যেন মনে হয় মাইক্রো ক্রেডিটের জন্য জন্ম নিয়েছে। পারভিন আপার মা পরাণ আপা তিনি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন। আছে আমাদের সংস্থা পিদিম ফাউন্ডেশনের জনাব বরুণ ব্যানার্জি, অনেক জ্ঞানের অধিকারী, এবং এই সেক্টরে শুধু যে কেবল মাইক্রো ফাইন্যান্সে কাজ করেন তা নয়, তিনি মানবিক অনেকগুলো কাজ করেন, বেশ ভালো ভালো বই আছে তার। পারভিন আপা, আপনি এই সেক্টরে কাজ করতে গিয়ে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আমরা যাদেরকে নিয়ে আসলে পরবর্তীতে মাইক্রো ক্রেডিট এর সাথে রিলেটেড করেছি, বিশেষ করে সোশ্যাল ওয়েলফেয়ার থেকে আসা প্রতিষ্ঠান, জয়েন্ট স্টক থেকে আসা প্রতিষ্ঠান, এদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এদের যে রোলটা, এটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। আপনি আমার মাকে স্মরণ করেছেন, আমি শ্রদ্ধার সাথে বলি, আমার মা কিন্তু সামাজিক উন্নয়নে বিশ্বাসী ছিল, এবং যুদ্ধ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ওনাদের একটা ভূমিকা ছিল প্রথম প্রজন্মের আমাদের যে উন্নয়ন সেক্টরের। স্বাধীনোত্তর বাংলাদেশ গঠনে আমরা জানি যে এখানে সামাজিক উন্নয়নের তখন যে ধারা ছিল তার সাথে ক্ষুদ্র ঋণটা পরবর্তীকালে একটা স্ট্রাকচার হিসেবে আর্থিক উন্নয়নের জন্য যুক্ত হয়েছে। এবং আর্থিক উন্নয়ন অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীকে তাদের অবস্থার উন্নতির জন্য প্রয়োজন, সেটা একটা কাঠামোগতভাবে 80-র দশক থেকে এসছে। তবে শুধু যে আর্থিক উন্নয়নের পাশাপাশি যে অন্তর্ভুক্তিমূলকের জন্য যে ডিফারেন্ট ডাইমেনশনস অফ পভার্টি, যেখানে শুধু আর্থিক নয় তার সাথে শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয়গুলিকে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে অন্তর্ভুক্তিমূলক প্রোডাক্ট হিসাবে ক্ষুদ্র ঋণের বিবর্তন হয়েছে। আমরা অনেকে মনে করি যে শুধু কিছু টাকা দিলাম আর কাজ হলে, সেটা না। এর পাশাপাশি আমাদের এই ক্ষুদ্র ঋণের কাজগুলি করছে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটরা করছেন। এটা একটা স্বচ্ছতার সাথে কাজটা করা, এটা একটা বিষয়। তার পাশাপাশি হচ্ছে যে জনগোষ্ঠী, যারা প্রান্তিক জনগোষ্ঠী, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা চর অঞ্চলে, চর অঞ্চলে, যারা হাওড়া অঞ্চলে আছেন, উপজাতি, আমাদের যারা অনেকেই পিছিয়ে আছেন, সব কিছু মিলে সার্বিক উন্নয়ন দেশের জন্য আনা, সেখানে একটা ক্ষুদ্র ঋণের ভূমিকা আছে। মিস্টার ব্যানার্জি, আপনি আমরা যতটুকু দেখেছি আপনার প্রতিষ্ঠানটি আসলে মহিলা বিষয়ক বা শিশু বিষয়ক কার্যক্রমের পাশাপাশি যে ফুড সিকিউরিটি নিয়ে আপনি কাজ করেছেন, এবং এই ফুড সিকিউরিটির সাথে মেইনলি আপনি উইমেন ডেভেলপমেন্টকে যোগ করেছেন, এবং একই সাথে আমরা দেখছি যে খাদ্য শুধু নিরাপত্তা নয়, পুষ্টির বিষয়টাও দেখেছেন। নেদারল্যান্ডের আপনি দুটো প্রোগ্রাম পর আপনি এটার সাথে আপনার প্রতিষ্ঠানের সাথে নিয়ে কাজ করেছেন। এই প্রোগ্রামগুলোর পরে আমরা দেখছি মাইক্রো ক্রেডিটে গিয়েছেন, এবং এখানে একটা আমরা ডাইভার্সিটি দেখতে পাচ্ছি। তো এই সম্পূর্ণ কাজ করতে গিয়ে আপনার যে অভিজ্ঞতা হয়েছে, এটা যদি আমাদেরকে পরবর্তী জেনারেশনের জ্ঞান অর্জনের জন্য বলেন। আমরা শুরু করেছিলাম একটি মা এবং শিশু তাদের স্বাস্থ্য ও পুষ্টির উপরে একটা কাজ হাতে নিয়ে, সেটা গাজীপুর সদরের বাড়ি ইউনিয়নে। এই প্রোগ্রামটা খুব ভালোভাবে চলেছে, এবং নেদারল্যান্ডের একটা ডাচ ইন্টারচার্জ এইড তার অর্থায়ন এটা হয়েছে। হ্যাঁ, প্রথমটা হয়েছে, এবং সেই অভিজ্ঞতাকে সে পুঁজি করে আমরা এই প্রোগ্রামটা আরও
তার অনেক ব্যাপক বিস্তৃতি ঘটে। একসময় ঢাকা ইউনিভার্সিটিতে ওই বাড়ি ইউনিয়নে তাদের নলেজ বেসটাকে উপরের একটা সার্ভে করা হয়েছিল। তো ওরা সার্ভে শেষ হলে পরে আমাদের অফিসে আসে, এসে বলছেন যে আমরা তো ঠিক বুঝতে পারলাম না যে আপনাদের এখানে আমাদের প্রশ্ন করার সাথে সাথে তারা দেখি অ্যান্সার করতে পারে। তো সেটা আমাদের একটা উৎসাহের কারণ ছিল। কডেড ইন্টারন্যাশনাল এবং আরও অনেকগুলো ডোনারের ফান্ডে কাজ করি। সেটা আমরা শেরপুরের ঝিনাইগাতি নালিতার বাড়িতে কাজ করি মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টির উপরে। তাছাড়া আরেকটা চেষ্টা করেছিলাম যাতে জনগণের মধ্যে একটা হেলথ সিকিং বিহেভিয়ারটা তৈরি হয়, যাতে করে একটা কোনো অসুখ হলে পরে সেটা যেন অপেক্ষা না করে ডাক্তারের কাছে যায়, তার পরামর্শ নেয়। কৃষি ক্ষেত্রে আমরা বড় ধরনের কাজ করেছি। সেখানে উন্নত জাতের ফল এবং শস্য উৎপাদনের জন্য আমরা সেখানে ময়মনসিংহ ইউনিভার্সিটি এগ্রিভার্সিটির যে প্রফেসর এবং গবেষক এবং জামালপুরের হর্টিকালচার যে ডেভেলপমেন্ট সেন্টার সেখানকারও গবেষক এবং তাদেরকে নিয়ে একটা সিরিজ অফ আলোচনা করা হয়েছিল এবং সেটা খুব একটা ভালো ফল আমরা দেখেছি। ঝিনাইগাতি এবং নালিতার বাড়ি ওটা একটা বন্যাপ্রবণ এলাকা, সেখানে সেই জন্য তাদেরকে কমিউনিটি ম্যানেজড ডিজাস্টার রিস্ক রিডাকশন প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করেছি। আমরা মনে আছে যে ওখানে হাতির উপর হয়, হাতিকে প্রিভেন্ট করার জন্য আসার জন্য আমরা সেখানে সোলার লাইট দিয়েছিলাম বিভিন্ন পয়েন্টে। বয়স্কদের নিয়ে আমরা কাজ করেছিলাম তাদের উপার্জনের সক্ষমতা ধরে রাখার জন্য এবং শারীরিক যে সমস্ত সমস্যা আছে সেটা তার একটা চিকিৎসার জন্য আমরা কাজ করেছি। আরেকটা হলো যে এডুকেশন ফর চিলড্রেন উইথ ডিসএবিলিটি, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, এই সমস্ত ছেলে মেয়েদের বাসায় খুব অবহেলিত থাকে, তাদের স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং শারীরিক উন্নতি এবং সাথে সাথে গভর্নমেন্টের যে প্রাইমারি স্কুলে তাদের যে এডুকেশনের যে তাদের যে অধিকার, সে অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা কিন্তু স্থানীয় সরকারের কাজ করি। জানতে চাচ্ছি আসলে এরপরে যে আপনি মাইক্রো ক্রেডিটের দিকে এগিয়ে এসেছেন সেই পর্বটা যদি একটু আমাদের বলেন। একটা হলো যে আমরা 2015 পর্যন্ত আমরা দাতা সংস্থার অনুদানে আমরা কাজ করেছি। 2015-তে হলো যে আমাদের যে ডোনার ছিল, মেইন ডোনার, তারা এশিয়া থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দেয় এবং তারা আফ্রিকাতে তাদের সেই ওখানে এক্সপেনশন করে ওখানে দৃষ্টি সেখানে দেয়। তখন মনে করেছিলাম যে না, ডোনার টাকা যেহেতু এটা অনিশ্চিত এবং এটার পরে ডিপেন্ড করা যায় না, সেই জন্য আমরা কমপ্লিটলি আমাদের অর্গানাইজেশনটাকে একটা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট হিসেবে আমরা এটাকে দাঁড় করিয়েছি। প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অথরিটির সাথে নিবন্ধিত হয়েছে, এদের এক একটা অথরিটি এক একটা কাজ নিয়ে চলে। সোশ্যাল ওয়েলফেয়ার বা আরজেএসসি জয়েন্ট স্টক যেটা, অথবা আমরা অন্য যেগুলো আমরা দেখি মহিলা বিষয়ক অধিদপ্তর বা এনজিও গুরু, অথবা লাস্টে যে পিকেএসএফ এবং এমআরএ, যে শুধু কেবল পিকেএসএফ এবং এমআরএ দুটো প্রতিষ্ঠানই নিজেরা রেজিস্ট্রেশন দেয়নি, বাট অন্যদের রেজিস্ট্রেশন দেওয়া প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করেছে। অনেক সময় আমরা অনেকগুলো প্রবলেমের কথা শুনি, আমাদের কানে আসে যে এইটা এদের কাজ না, ওইটা ওদের কাজ না, কাজের ফায়ারওয়াল থাকাটা জরুরি কিনা। এই নিবন্ধনকারী সংস্থা দ্বারা তো গভর্নেন্সে তাদের রেজিস্ট্রেশনটা দিচ্ছে, যেভাবে যে কারণে দিচ্ছে রেজিস্ট্রেশন, তাদেরকে একটা রিপোর্টিং করতে হয় প্রতি বছরে। আমি বলবো যে এখানে একটু এনেবলিং এনভায়রনমেন্ট বা একটু পজিটিভ ওয়েতে ডিল করা, যে খবরদারি শুধু না, তাদেরও যেন সমস্যা বা এগুলি সমাধানের সেই লক্ষ্যটাও থাকা উচিত। এনজিওগুলো তো হচ্ছে আসলে ফরেন ডোনেশন থাকলে তাদের জন্য তাদের একটা রিপোর্টিং আর এটা আছে। আর ধরেন বাকিগুলিরও যেমন তাদের কর্মকাণ্ডের ব্যাপারে কিছু মিনিস্ট্রি তো তাদেরকে আবার যদি ওইভাবে পায় বা মহিলা অধিদপ্তর থেকেও যদি পায়, তাদেরকে রিপোর্টিং করতে হয়। সেগুলি যেই কাজের জন্য দেওয়া হয়েছে সেই কাজে হচ্ছে কিনা সেটাই তাদের একটা উদ্দেশ্য। যেমন সোশ্যাল ওয়েলফেয়ার সবসময় যে এসে মনিটরিংটা সেভাবে হয়তো তাদের পর্যাপ্ত লোকবল বা তাদের সেভাবে কাঠামোটা না, তারা বেশিরভাগ দেখা যায় যে এজিএমের সময় তাদের উপস্থিতিটা বেশি দেখা যায় এবং মনিটরিংয়ের সাইড থেকে ফিল্ডে তাদেরকে সবসময় দেখা যায় না। আর পিকেএসএফ আর এমআরএ হচ্ছে একটা ওভারঅল তাদের থেকে অর্থায়ন, পিকেএসএফ থেকে যেহেতু অর্থায়ন হচ্ছে তাদের অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, ওখানে তাদের দুটোই হয়। একটা হচ্ছে যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটসগুলির সাস্টেনেবিলিটি নিয়েও তারা ক্যাপাসিটি বিল্ডিংয়ে কাজ করছে, আবার যে অর্থায়নটা হচ্ছে সেই অর্থায়নটাও তারা মনিটরিং করছে। এমআরএ আবার বৃহত্তর এসে
যারা কাজ করছে তাদেরকে দেখছে এবং সেখানেও তাদের এবং সেখানে গাইডলাইন্স আছে। ক্ষুদ্র ঋণের প্রায়োরিটি কিন্তু রয়েছে। তবে আমি বলবো যে ফায়ারওয়াল বাউন্ডারিটা আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ে আসা উচিত। মাইক্রো ফাইন্যান্সের একটা, তারপরে তার যে সোশ্যাল এন্টারপ্রাইজ আছে সেগুলির রিপোর্টিংগুলি ফায়ারওয়াল বাউন্ডারির ভাবে আসা উচিত। যেমন যে কাজের জন্য অর্থায়নটা করা হয়েছে সেই অর্থায়নটা একটা সার্বিক উন্নয়নের জন্য সংস্থার কিছু পলিসির মাধ্যমে সেই টাকাটা যদি বিয়ন্ড দ্যাট অ্যাক্টিভিটিস যায়, কিন্তু সেখানে একটা স্বচ্ছতা থাকতে হবে। যে প্রতিষ্ঠানটা যে কাজের জন্য দায়িত্ব দেয়, এই কাজের বাইরে কোনো কাজ করতে গেলে তার পারমিশন লাগবে বা তার এমবার্গো থাকে, এই বিষয়েও যদি আপনি আমাদেরকে সংক্ষেপে একটু বলেন। পৃথিবীতে বাংলাদেশের রোল মডেল উন্নয়ন সেক্টরে একটা সুনাম অর্জন করেছে, ডিজাস্টার ম্যানেজমেন্টে, তারপর নারীর ক্ষমতায়নে, শিক্ষায়, অনেক কিছুতে। কিন্তু আমরা যেভাবে এগিয়ে গিয়েছি ইদানিংকালের রিপোর্টে মাঝে মাঝে আবার এটা খুবই হতাশাব্যঞ্জক কিছু কিছু রিপোর্ট আসছে। নিবন্ধনকারী সংস্থা তো আছে, সংস্থাদেরও নিজস্ব একটা বোর্ড আছে, তাদেরও কিন্তু একটা রোল আছে। সেটা যে শুধু রাবার স্ট্যাম্প বোর্ড হবে তা না, তারাও তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। তারপরে তো সংস্থাগুলি আছে, তারপরে সব আমরা সুশাসনটাই হচ্ছে এবং স্বচ্ছতাটা। থ্যাংক ইউ ফারবিনা আপা। শুধু দর্শকবৃন্দ, চলুন আমরা এখন আমাদের পিডিএম ফাউন্ডেশনের উপর একটি তথ্যচিত্র দেখে আসি। পিডিএম ফাউন্ডেশন 1 মে 1995 সালে জনাব এডউইন বরুণ ব্যানার্জির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। সর্বপ্রথম গাজীপুর জেলার বাড়িয়া ইউনিয়নে নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা ডাচ ইন্টারচার্জ এইডের অর্থায়নে মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে 1997 সাল থেকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগী সংস্থা হিসেবে বহুমুখী ঋণ কার্যক্রম পরিচালনা করে এবং 2008 সালে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদ লাভ করে। সময়ের পরিক্রমায় সংস্থাটি বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে মোট 40টি প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে এবং বর্তমানে PKSF এর অধীনে এশিয়া উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে 4টি প্রকল্প চলমান রয়েছে। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সদস্যদের চাহিদা মাফিক বহুমুখী প্রায় 14টি ঋণ প্রোডাক্টের মাধ্যমে বিভিন্ন খাত এবং উপখাতে সহজ শর্তে অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন করে আসছে। বর্তমানে সংস্থাটির ঋণ কার্যক্রম দেশের 19টি জেলা এবং 86টি উপজেলায় বিস্তৃত। অক্টোবর 2025 পর্যন্ত পিডিএম মোট 141টি শাখা, 32টি এরিয়া এবং 7টি জোন অফিসের মাধ্যমে লক্ষাধিক পরিবারকে ঋণ কার্যক্রমের আওতায় আর্থিক পরিষেবা প্রদান করে চলেছে। সেই সাথে পিডিএম সদস্যদের সঞ্চয়মুখী করে তোলার লক্ষ্যে গ্রাহক বান্ধব সঞ্চয় স্কিমের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে গ্রাহক কর্তৃক জমাকৃত সঞ্চয়ের পরিমাণ প্রায় 300 কোটি টাকা। এর মাধ্যমে সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে পিডিএম সহায়ক ভূমিকা পালন করছে। পিডিএম বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবহার, উন্নত আবাসন, খাদ্য নিরাপত্তা, পরিবেশ রক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যৎ প্রজন্ম বিকাশে শিশু শিক্ষা এবং পুষ্টি বিষয়ক কর্মসূচির পাশাপাশি বেকারত্ব নিরসনে, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টিতে পিডিএমের প্রকল্প ভিত্তিক কার্যক্রম চলমান রয়েছে। পিডিএম ফাউন্ডেশন ঋণ কার্যক্রমের ডিজিটালাইজেশনের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। পিডিএম ফাউন্ডেশন ঋণ কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে রিয়েল টাইম অটোমেশনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠায় সফটওয়্যার ভিত্তিক অডিট এবং মানব সম্পদ ব্যবস্থাপনা পরিচালিত হয়ে আসছে। সর্বোপরি পিডিএম গ্রাহক সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নীতিমালার হালনাগাদকরণের মাধ্যমে সংস্থার টেকসইতা বৃদ্ধির লক্ষ্যে ক্রমাগত চেষ্টা অব্যাহত রেখেছে। 25টা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন, তাহলে তাদের যে সুদের হার দেখলাম ভিন্ন ভিন্ন। তাহলে একই বাজারে বিভিন্ন ধরনের সুদের হারে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যখন আপনি কাজ করছেন, কিভাবে সামাল দিচ্ছেন বা আপনার গ্রাহক তারাই বা কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করছে? আমরা বলি যে এটা রেসপন্সিবল ফাইন্যান্সিং। আমাদের ফাইন্যান্সিংটা এটা আমাদের দায়িত্বশীল অর্থায়ন। সুতরাং সেখানে একটা বড় আমাদের একটা অব্লিগেশন থাকে যে আমরা যখন কোনো লোন প্রপোজাল পাই
তখন গিয়ে দেখি যে কোন খাতে তারা টাকাটা বিনিয়োগ করবে এবং সেই খাতটা সচল আছে কিনা এবং সেই খাত পরিচালনার জন্য তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা আছে কিনা এবং সেটা তার মার্কেটে তার ডিমান্ড আছে কিনা। এটা প্রক্সি ইন্ডিকেটরগুলো ব্যবহার করি। আমাদের তো ডাইরেক্টলি যারা আমরা যাদের কাজ করি তাদের তো লিখিত কোনো রেকর্ড থাকে না, তাই না? সুতরাং আমরা গিয়ে দেখতে হয় যে তার সচল আছে কিনা, তার সম্পত্তি কেমন আছে, তাদেরকে খোঁজ নিতে হয় সে অন্যান্য কয়টা প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে, সে কোনো ঋণে জর্জরিত হয়েছে কিনা, সে সমস্ত তথ্য আমরা সংগ্রহ করি। সিএবির কাজটা করে থাকি। হ্যাঁ, এটা করি। ওই যে আমাদের খুব এটা বলি ডিউ ডিলিজেন্স, হ্যাঁ, সেটা আমাদের করতে হয়। কারণ না হলে পরে আমাদের ঋণ আমাদের টাকাটা দেয় সেটা ঝুঁকির মুখে পড়ে। আমাদের 4টা মেইন স্ট্রিম প্রোডাক্ট আছে, তার আন্ডারে কিছু সাব প্রোডাক্ট আছে। এই সাব প্রোডাক্টগুলোকে আমরা জনগণেরকে টেইলরমেড করে থাকি তাদের নিড অনুসারে। পিকেএসএফের একটা প্রজেক্ট লঞ্চ করেছিলেন, সেটা হচ্ছে যারা নিম্ন এবং মধ্য আয়ের মানুষদের তাদের আবাসন নির্মাণের জন্য একটা প্রজেক্ট হাতে নিয়ে হয়েছিল এবং অত্যন্ত সাকসেসফুলি সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। সেখানে আমরা তাদের 12% ইন্টারেস্ট রেটে আমরা লোনটা দিতাম এবং এটা একমাত্র লক্ষ্য ছিল তাদের একটা ভালো লিভিংয়ের জন্য যেন একটা উপযুক্ত একটা আবাসন তারা পেতে পারে, তারা তৈরি করতে পারে। মাইক্রো এন্টারপ্রাইজ এটাকে স্টিমুলেট করার জন্য আমরা 18%-এ আমাদের এটা যে ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে 18% আমরা ঋণ দিয়ে থাকি এবং এটা আমাদের লক্ষ্য হচ্ছে যাতে করে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা তারা উৎসাহিত হন। আপনাদের যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলো আছে ওখানে যে গ্রাহকরা আছে এদের সবাইকে মাইক্রো ক্রেডিটের গ্রাহক? এটা মাইক্রো ক্রেডিট অলমোস্ট সবাই গ্রামীণ অঞ্চলে সবাই মাইক্রো ক্রেডিটের প্রয়োজন। আমরা যেহেতু কনজামশন লোন দেই না, সুতরাং আমরা দেই যে তাদের আইজিএতে, ইনকাম জেনারেট অ্যাক্টিভিটিসে, এবং এটাতে তাদের খুবই জরুরি। ফ্যামিলি ইনকামটাকে যদি বাড়াতে হয় তাহলে তাদের অর্থায়ন দরকার। আমরা আপনার কাছে জানতে চাইব, সিডিএফ বিভিন্ন ব্যাংকগুলোর সাথে লিয়াজু করে ফান্ড প্রোভাইড করার জন্য কাজ করতেছে। আপনারা মূলত প্রথম এই এমএফআইগুলোকে ফান্ড দেওয়া শুরু করেছেন, এর আগে কিন্তু ব্যাংকগুলো খুব একটা ফান্ড তখন দিত না এবং আপনাদের দেখা দেখি পরবর্তীতে ব্যাংকও সাহস পেয়েছে, কাজ দিচ্ছে। এই ফান্ডিং প্লাস আমরা যে জনবলের দক্ষতা বাড়াচ্ছি ট্রেনিং দিয়ে আপনারাও দিচ্ছেন, এগুলোকে আরও কীভাবে সুদূর প্রসারী করে এগিয়ে নেওয়া যায় আমাদেরকে যদি একটু কাইন্ডলি পরামর্শ দেন। সিডিএফ যখন নতুন শুরু হয়েছে সেই প্রথম পর্যায়ে তো একটা সব রিপোর্টগুলি কম্পাইলেশন অনেকটা এরকমই ছিল। আস্তে আস্তে এটা সেক্টরে ইভলভ হয়েছে। সিডিএফ অলসো ওয়ান একটা অর্গানাইজেশন সেভাবে আবির্ভূত হয়েছে। তারপরে এখন যেমন রিসার্চের কিছু কম্পোনেন্ট এসে গেছে, কিন্তু এগুলিকে আরও বিভাজন করে আরও আমি বলবো যে একটা হোলিস্টিক ওয়েতে সার্বিক সমন্বয়ের একটা সুযোগ আছে। ঋণ মুখ্য, কিন্তু ঋণের পিছনে যে সার্বিক উন্নয়ন, একটা সক্ষমতা বৃদ্ধি, সেটা হচ্ছে মানব উন্নয়ন, আবার একটা সংস্থার উন্নয়ন, সব মিলে তাহলে কি হবে, দেশের উন্নয়ন। সেই সুযোগটা কিন্তু সিডিএফ এর প্ল্যাটফর্মের আছে। সিডিএফকেও সক্ষম হতে হবে। যেমন এখন যে ডিজিটাল লিটারেসি, সেখানে নানা কথা আসছে যে আমাদের যে চ্যালেঞ্জ একটা যেটা থাকে সুদের হার, কিন্তু এটা অনেকে হয়তো জানে না। আগের মতো শুধু এখন সে ছোট ছোট এমন না, সংখ্যাটা ক্ষুদ্র উদ্যোক্তার ঋণের পর্যায়েও কিন্তু বেড়ে গিয়েছে। তো সেখানে ট্রেনিং কম্পোনেন্ট আছে, বাজারজাতকরণের সহায়তা আছে, অনেক কিছু মিলিয়ে সার্বিক যে উন্নয়নের ব্যাপারটা, সেই জায়গায় সিডিএফ একটা ভূমিকা রাখতে পারে। ডিজিটাল লিটারেসি, ইভেন ক্ষুদ্র ঋণী যারা কাজ করছে সেখানে কিন্তু যেই অর্থ প্রদান করছে প্রদানকারী সংস্থা, তার কিছু বাইন্ডিংস থাকে স্বাভাবিক। এমআরও কিন্তু ওইদিকে আরেকটা নজরদারি করছে তার উপরের লেভেল থেকে, তাদেরও অনেকগুলি কথা বলা আছে। কিন্তু যেখানে আপনি একটা বলছিলেন যে ফ্লেক্সিবিলিটি, অর্গানাইজেশনের ফ্লেক্সিবিলিটি দেওয়া, সেই জায়গায় আমার মনে হয় সিডিএফ একটা অ্যাডভোকেসি রোল প্লে করতে পারে। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট বাংলাদেশে কিন্তু মালিকানা এটা কারোর পকেটে যায় না, আসলে আদর্শিকভাবে এটা কিন্তু হয় না। যা সুশাসনের অভাবে যদি কিছু হয় সেটা, কিন্তু এমনি এটা অনেকের একটা ভুল ধারণা আছে। হ্যাঁ, এটা কাজেই সেই জায়গায় যে উদ্বৃত্ত থাকবে সেই উদ্বৃত্তটা ক্রস সাবসিডাইজ করার, সেখানে ফ্লেক্সিবিলিটি দেওয়া যেতে পারে। এখনও যেটা আছে সেটাকেও, যেমন আমি মনে করি যে সোশ্যাল ডেভেলপমেন্টের দিকে যদি একটা সার্টেন পার্সেন্টেজ আছে, কিন্তু ওটা যদি
আমাদের যে এখন এসডিজি গোল বা ইমপ্যাক্ট, আপনারা যেমন যে সেক্টরের তথ্যগুলি রাখছেন সেখানে টাকা পয়সার বা সেক্টর ওয়াইজ করে রাখা হচ্ছে, তার পাশে যে সামাজিক উন্নয়নগুলি অর্গানাইজেশনগুলি করছে সেই রেকর্ডটা নিয়ে আসা উচিত। সেটা আনলে সেখানে কতখানি তাদের অবদানটা থাকছে এবং স্বচ্ছভাবে থাকছে, তাহলে এখানে ডোনার অলসো বা যারা যে পার্টনারশিপে যে আমাদের উন্নয়নমূলক কাজে যাদের আগ্রহ, তারা ওখানে সেটাকে একটা ভিত্তি নিতে পারে। আমাদের রিপোর্টিংয়ের আপনারা একটা ইমপ্রুভমেন্ট আনতে পারেন, ইএসজি রিপোর্টিং, এনভায়রনমেন্ট, সোশ্যাল, গভর্নেন্স, এগুলির উপরে একটা শুধু অর্থের পাশাপাশি সেই রিপোর্টিংটা, সেটার জন্য একটা ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। এখন কিন্তু অর্থায়নের আগের মতো সুযোগগুলি কমে এসছে, কাজে সামাজিক উন্নয়নটাকে অব্যাহত রাখার জন্য, অফকোর্স ওটাকে টেকসইভাবে করার জন্য সোশ্যাল বন্ড বা এই ধরনের বাজার ব্যবস্থার সাথে, ক্যাপিটাল মার্কেটের সাথে যদি যুক্ত করা যায়, কিন্তু অত সহজ না এটা অর্থে, হ্যাঁ, কিন্তু সেই রকম প্রাথমিক সূত্রপাতটা, প্রাথমিক পরিবেশটা আপনারা সেটা সৃষ্টি করতে পারেন। ডোনারের সাথে কাজ করে আবার আর যাচ্ছে বিভিন্নভাবে আপনার যে অভিজ্ঞতা হয়েছে, কি কি বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এবং এই সমস্যা কিভাবে সমাধান করা যেত আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, বিশেষ করে সেকেন্ড জেনারেশন যারা আসতেছে তাদেরকে লক্ষ্য করে যদি আপনি এগুলো আমাদেরকে একটু অভিজ্ঞতা দেন। একই সাথে সিডিএফ এর কাছে আপনার কি প্রত্যাশা আছে এবং রেগুলেটরি অথরিটিগুলোর সাথে আপনি আরও কিভাবে নিজেকে মিশিয়ে নিয়ে কাজ করতে পারেন, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন কাইন্ডলি। একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যে সময় যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে যে অর্থায়নটা, সেইখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে, কারণ আমাদের এখন অনেক বেশি সুদে ব্যাংকের থেকে ঋণ নিতে হচ্ছে এবং সেই যে কারণে আমাদের যে ইনকামটা, তাই না, সেটা আমাদের সারপ্লাসটা একদম কমে আসছে। জনগণের কাছে সেভিংস সেটা যদি আরও বেশিভাবে আমাদেরকে কালেক্ট করতে পারতাম, তো সেখানে একটা বড় বাধা হচ্ছে আমাদের মেয়াদি আমানতের উপরে একটা ক্যাপ আছে। এটা এখন সেইটা কেন ক্যাপটা দেওয়া হয়েছে সেটা আমাদের কাছে খুব স্পষ্ট নয়, কারণ হচ্ছে আমরা আবার ব্যাংকের কাছ থেকে নেই, যে ব্যাংক আবার জনগণের কাছ থেকে টাকাটা, তাই না, সংগ্রহ করে। প্রাথমিক দিকে এটার প্রয়োজন ছিল, হ্যাঁ প্রাথমিক ছিল, কিন্তু এখন প্রশ্ন হলো যে এই ক্যাপটা যদি উঠে নেয়, আমাদের যদি অ্যালাউ করে, তাহলে কিন্তু এটা কিন্তু আলোচনা হচ্ছে এবং এটা কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডার আমাদের মিটিংয়ে, এমআরএর মিটিংয়েও সেটা কিন্তু আমাদের এটা প্রতিষ্ঠিত হয়েছে। সিডিএফ এর বড় রোল আছে এখানে। আচ্ছা, আর একটা যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে কোভিডের সময় আমাদের এই সেক্টরটা ভয়ঙ্করভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়, আমাদের প্রচুর ক্যাপিটাল ইরোশন হয়, সে অবস্থা থেকে এখন কাটিয়ে উঠতে পারেনি। আর একটা হলো যে জনগণের যে লোন রিপেমেন্ট বিহেভিয়ার, সেটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ঋণটা ফেরত দেওয়ার যে তাদের অভ্যাস ছিল, আমরা ওটিআর বিল, অন টাইম রিপেমেন্ট, সেটা 99-এর উপরে ছিল, এখন সেইটা অনেকে 95-এ চলে আসছে। আমাদের পার যেটা বলছি যে ঝুঁকিপূর্ণ যে ঋণের যে অংশটুকু, সেটা ছিল 1 বা 2%, এখন প্রায় 10%-এর কাছে চলে আসছে। তো এখন এই ক্ষেত্রে আবার আমাদের যেটা করতে হয়, লোন লস প্রভিশনটা করতে হয়, তাই না, ঋণ ক্ষয় সঞ্চিতি। এবং এইটা আমাদের সেই যখন আমাদের 99 ছিল, তাই না, ওটিআর পার ছিল 1-2, তখনকার সেই সিস্টেম এখনও চালু আছে। এতে করে সমস্যা হচ্ছে যে, যেমন ধরুন একটা উদাহরণ দিই, আমাদের গুড লোন তার 1% আবার ঋণ ক্ষয় সঞ্চিতে রাখতে হয়, এটা কিন্তু আপনার কাজ করছেন, আমি কাজ করছি এগুলো। আপনি যে বিষয়গুলো বলছেন, এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু সিডিএফ এর নজরে আছে এবং আমরা, আপনারা জানেন, আপনাদের কাছ থেকে তথ্য নিয়েছি, নিয়ে আমরা এগুলো অ্যানালাইসিস করে কিন্তু আমরা এমআরকে দিচ্ছি, এগুলো নিয়ে আমরা মোটামুটি ভাবে কাজ করছি। পিকেএসকে যারা পরিচালনা করছেন, তাদের যে সততা, মেধা, যোগ্যতা, তার যে আমাদের প্রতি তাদের যে সহমর্মিতা, এটা কিন্তু আমরা অত্যন্ত কৃতজ্ঞ তাদের প্রতি। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে আমাদের মাইক্রো ফাইন্যান্স সেক্টরের অবদান হচ্ছে 76%। আরেকটা হচ্ছে টোটাল যে আমাদের বড় আছে, তাই না, প্রায় 3.7 crore, এবং এদের প্রায় 8%ই প্রতি বছর এসএমইতে যোগ দিচ্ছে। এই গ্রামের অর্থনীতি চাঙ্গা করার রাখার পিছনে আমাদের এমএফআইদের একটা বিরাট ভূমিকা আছে, সেইটা স্বীকৃত নয়। আমরা চাই যেন গভর্নমেন্ট তাদের বাজেটে এই মাইক্রোফাইন্যান্স সেক্টরের জন্য টাকা বরাদ্দ রাখে, তার একটা বড় অংশ যদি পিকেএসের মধ্যে দেন, তাহলে কিন্তু এটা কিন্তু আমরা খুব উপকার। পারভিন আপা সম্প্রতি যে অ্যাওয়ার্ড পেয়েছেন, ওনার অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি। আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি যে এরকম একটি অ্যাওয়ার্ড পেয়েছি
এটা সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড, অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এটা প্রফেশনাল বডি থেকে, সাক রিজিয়নাল প্রফেশনাল বডি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের বডি, এপেক্স বডি, সেখান থেকে পাওয়া। তবে এটা আমার না, আমি বলবো যে আমি সম্মান জানাই আমাদের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশের সদস্যদেরকে। তারা আমাকে নির্বাচিত করেছিলেন, আমি প্রথম মহিলা প্রেসিডেন্ট সাক রিজিয়নে হওয়ার। আমরা বলবো এটা বাংলাদেশের গর্ব। এবং বাংলাদেশের যে নারী উন্নয়নে যে বাংলাদেশের যে একটা অগ্রণী ভূমিকা আছে, এটা আমার সবচেয়ে খুবই খুশি লাগে। বাংলাদেশের আমি নানা জায়গায় বোর্ডে লিডারশিপে এখন রোল প্লে করছি, সেখানে আমার নলেজটা দিয়ে যদি আমি অবদান রেখে যেতে পারি সে আরও, সেটা জন্য আমি উৎসাহিত। আমরা এটাও কৃতজ্ঞ যে আপনি আপনার জীবনের অনেক সময় দিয়েছেন এই সমাজ গঠনে, প্রতিষ্ঠান গঠনে। আমরা সেজন্য আবারও আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সমাজটা তো আমাদের সবার। ধন্যবাদ আপা। ধন্যবাদ জানাতে হয় আমাদের বরুণদাকে। এরকম জ্ঞানীজনদেরকে নিয়ে আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে, এবং ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।